প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মত ভিন্নতা। সরেজমিন, শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক, আবারও পর্যটকে মুখর সাদা পাথর। কালের কণ্ঠের শিরোনাম, পণ্যের বদলে আসছে ইয়াবা। কিশোরগঞ্জে মাদক কারবারকে কেন্দ্র করে প্রাণহানি তাণ্ডব। রাতের সড়কে জমজমাট মাদক আড্ডা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। দৈনিক যুগান্তর, পূর্বশত্রুতা জের, চুরির অপরাধ, মব সৃষ্টি করে 3 বন্ধুকে বেঁধে মারধর, একজনের মৃত্যু। ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন, সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা। দৈনিক সমকাল, ফের গণপিটুনি, 3 জনের মৃত্যু। পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা। দৈনিক ইত্তেফাক, ডিটেনশন আতঙ্কে ঢাকার শিক্ষার্থীরা, প্রশাসনের নানা পর্যায়ে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘসূত্রিতা। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের মৌলিক সেবা দেওয়া কঠিন হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন। বাংলাদেশ প্রতিদিন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পুলিশ। প্রাইভেট কারের উপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান, নিহত 4। হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা। মানব জমিন, যেসব ইস্যুতে আর ছাড় দেবে না বিএনপি ও সমমনারা, শেষ চিঠিতে যা লিখে গেছেন বিভু রঞ্জন। খবরের কাগজ, পিআর পদ্ধতিতে সংকট বাড়বে, ভয়ঙ্কর ঋণের জাল। কালবেলা শিরোনাম, বাজার ঊর্ধ্বমুখী মধ্যস্বত্বভোগীর মেকানিজমে। ফটিকছড়িতে মব করে পেটানো হয় 3 কিশোরকে, নিহত 1। দিনকাল, গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি, প্রতারক চক্রকে ধরিয়ে দিন। আমাদের সময়, শিক্ষার্থী কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের, ছাত্র সংসদ নির্বাচন। সাগরকন্যা কুয়াকাটা দুঃসময়ের মুখোমুখি। দৈনিক করতোয়া, ঐক্যমত্য কমিশনে মতামত দিয়েছে বিএনপি, জামায়াত সহ 23 দল। মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। আমার দেশ, ব্যাংক লকার এখন কালো টাকার নিরাপদ আশ্রয়স্থল। পাক পররাষ্ট্রমন্ত্রী আসছেন আজ, দ্বিপক্ষীয় বৈঠক শেষে সই হবে 6 চুক্তি MOU। আপনি শিরোনাম শুনলেন, শুরুটাই একটু দুঃখজনক সংবাদ দিয়ে আলোচনা করতে চাই। একজন সংবাদকর্মী, একজন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, এবং তার নামটা উচ্চারণ করলেই আমাদের সাংবাদিকতার নীতি নৈতিকতার প্রশ্ন ওঠে। কি পরিমাণ সততার সাথে জীবন যাপন করেছেন বিভুরঞ্জন সরকার। আত্মহনন খুব সাহসের ব্যাপার। যেমন তিনি আত্মহনন, নিজে নিঃশেষ করলেন, মেঘনা নদীতে তার লাশ পাওয়া গেল। কিন্তু তিনি যে শেষ কথাগুলো লিখে গেছেন, সেটা কি অনেক প্রশ্ন রেখে গেল না? প্রশ্নবিদ্ধ করে গেল আমাদের সমাজকে, আমাদের নৈতিকতাকে, আমাদের অর্জনকে, সব কিছুরই। কিন্তু বিভুরঞ্জন তো একটা আসলে বঞ্চনার প্রতীকও বটে, তাই না? এই দেশে যে সৎ সাংবাদিকতার যে যারা লালন করে, যারা ধারণ করে, বিশ্বাস করে, তাদের যে পরিণতি কী হয়, সেটা বিভুরঞ্জনের মৃত্যু কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং বিগত সরকারের তোষণ করে অনেকে যে লাভবান হয়েছে, অন্যায়ভাবে পরিপুষ্ট হয়েছে, সেটার কথাও তিনি স্পষ্ট করে লিখে গেছেন। তো সেগুলির আলোকে কিন্তু আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি, একটা পথরেখা আমরা পেতে পারি যে আমাদের কি করণীয়, কি করতে হবে। একটা সাংবাদিকতা যে কি অস্থিরতার পেশা এবং একটা চ্যালেঞ্জিং পেশা, সেখানে সততা নিয়ে টিকে থাকা যে কত কষ্টকর। অনেকে তাকে দোষারোপ করছে কেন আত্মহত্যা করতে গেল, কিন্তু তার গ্লানির দিকটা কিন্তু আমরা সেভাবে বুঝতে চাচ্ছি না। কতখানি অসহায় হলে মানুষ, সেলফ রেসপেক্টটা নষ্ট হলে। শেষে এক জায়গায় উনি লিখছেন যে আমার এত টাকার ওষুধ খেতে হয়, এই ওষুধের ধার দেনা করতে হয় প্রতিনিয়ত। সেটার গ্লানি তাকে বিদ্ধ করে, সেই একটা অসম্মানজনক একটা বেঁচে থাকা তো অর্থহীন সেটা মনে হয়েছে। আমরা যদি সেই দিকটা বোঝার চেষ্টা করি এবং নতুন বিভুরঞ্জন যেন না হয় আমাদের সমাজে, সেই পরিস্থিতিটা সৃষ্টি করতে হবে। এখানে সবারই দায়িত্ব আছে।
সাংবাদিকদের আছে, মালিকদের আছে, রাষ্ট্রের আছে, রাজনৈতিক দলগুলির আছে। এটা একটা অস্থির, একটা অস্থিতিশীল, একটা বিপন্ন সমাজের কিন্তু একটা চিত্র ফুটে বেরিয়ে এসছে নগ্নভাবে। তো সেটা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। হাসান হাফিজ, আপনি কি মনে করেন না যে এই যে আপনি প্রত্যাশার কথা বললেন, আমাদের এই সাংবাদিক জগতে অনেকেই অনেক টাকার মালিক, কি করে হয় সেই বিষয়তে প্রশ্ন আসে, কিন্তু বিবরঞ্জন অনেক রয়েছেন, তাদের যেন আমরা একটু পাশে দাঁড়াই। অবশ্যই সেটা তাদেরকে যেন আমরা লালন করি, তাদেরকে যেন সম্মানের সঙ্গে, সততার সঙ্গে বাঁচার পথটা আমরা পরিষ্কার করি, এটা নিশ্চিত করি। অনেক ধন্যবাদ আপনাকে। আসি ভোটের কথায় আসি। ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা প্রথম আলোর শিরোনাম। বিএনপিকে চাপে রাখার কৌশল জামায়াত এনসিপির, এবং কৌশলের কথা বলা হচ্ছে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে বিএনপি কি এখন চাপে রাখার দল, বা কৌশলটা অন্যরা অবলম্বন করছে? বিএনপিকে চাপে রাখা কেন? কারণ বিএনপি তো এখন মানে প্রধান দল, একমাত্র দল যারা সর্বাধিক আসনে জিতবে, এটা নিশ্চিত বলাই যায়। সেই কারণে তাদের কাছ থেকে দর কষাকষি করে যতটা নেওয়া যায় সেটাও ভালো। সেটার জন্য বিএনপি যে প্রস্তুত না তা না, বিএনপি ছাড় অলরেডি অনেক দিয়েছে, আরও হয়তো দেবে। আপনি দেখেন যে ঐকমত্য কমিশন যেটা হয়েছে, সেখানে আমরা যদি দেখি বিএনপির ত্যাগটা কিন্তু সবার চেয়ে বেশি। তো সেটা ভালো, এটা অন্যদেরও তো ছাড়টা দিতে হবে। সেটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আপনি কোনো একটা বিষয়ে যে সবাই একমত হবে 100%, এটা আশা করাটা ভুল, এবং সেটা ঠিকও নয়। আপনার হাতের 5টা আঙ্গুল সমান নয়, ফ্যামিলিতে এক একজনের মত এক এক রকম, কিন্তু তার মধ্যে একটা ন্যূনতম ঐক্যের ব্যাপার থাকতে হবে, পারস্পরিক শ্রদ্ধাশীলতাটা থাকতে হবে, আস্থাটা থাকতে হবে, বিশ্বাসটা থাকতে হবে, যেন আমরা একটা পয়েন্টে সবাই এক থাকি এবং শালীনতা থেকে, কদর্য কাদা ছোড়াছুড়ি থেকে আমরা বিরত থাকি, দেশপ্রেমের পরিচয় দিই, সংযমের পরিচয় দিই, পরমত সহিষ্ণুতার পরিচয় দিই। সেইটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার রাজনীতিকদের জন্যে। সেই পরীক্ষাটা তাদের দিতে হবে, এবং এই পরীক্ষায় আমরা আশা করি তারা উত্তীর্ণ হবে। সামনে ডাকসু ইলেকশন আপনি জানেন, সেখানেও একটা মানে চর্চা হয়ে যাবে। কিন্তু এখন যে ব্যাপারটা যেটা হচ্ছে যে রাজনীতির দর কষাকষি থাকবে, এটা স্বাভাবিক, এবং এটাই তো এই কতটুকু নেওয়া যায়, কতটুকু রাখা যায়, সেটা তো ব্যাপার। কিন্তু এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, পিআর সংস্কার না হলে নির্বাচন হবে না, এটা একটা শর্ত। তো এই শর্ত যদি মেনে আপনি নির্বাচন করতে যান, তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? না, এটা কিন্তু নানান ধরনের শর্ত দেওয়া হচ্ছে। এর আগে দেওয়া হয়েছিল স্থানীয় সরকার আগে নির্বাচন হতে হবে, জাতীয় সংসদ নির্বাচন পরে, তারপরে আবার জুলাই একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি। এগুলি থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি যে নির্বাচন হবে, হতেই হবে। এবং এইটা দেশপ্রেমিক সেনাবাহিনীও কিন্তু কমিটমেন্ট করেছে যে তারা নির্বাচনটা করে দিবে। আপনার মনে পড়ে যে নিশ্চয়ই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে 18 মাসের মধ্যে আমরা এটা সম্পন্ন করব। সেই পথেই কিন্তু এগুচ্ছে দেশটা। এই সপ্তাহেই আশা করি নির্বাচন কমিশন রোডম্যাপটা ঘোষণা করবে তখন, এবং পুলিশও কিন্তু আপনি দেখেন যে আগের থেকে দৃঢ়তার পরিচয় দিচ্ছে। আমরা আশা করব ঘুরে দাঁড়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই সেটা ঘুরে দাঁড়াতে হবে, কারণ দেশের স্থিতি রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করতে হবে। আপনি জানেন যে এর মধ্যে আগামী সোমবার বিজিবি এবং বিএসএফের একটা সম্মেলন হবে, 2 প্রধানের, ঢাকায় হবে 4 দিন ব্যাপী। সেখানেও আশা করি একটা সমঝোতা তৈরি হবে, পারস্পরিক একটা আস্থার জায়গা তৈরি হবে। তাহলে আমরা একটা সৎ প্রতিবেশী সুলভ একটা পরিবেশে আমরা বসবাস করতে পারবো। সীমান্তে রক্তপাত বন্ধ হবে আশা করি আমরা, এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা রাষ্ট্র হুঁশিয়ারি করেছে। সেটা তো স্বাভাবিক। একটা নিষিদ্ধ রাজনৈতিক দলের যদি তৎপরতা পাশের দেশে থাকে, তো তাহলে তো সেটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়, এবং সেটা ভারতকে বুঝতে হবে। তারা যে তাদের উলফার এটা ঘাঁটি হিসেবে বাংলাদেশকে একসময় মনে করতে বলা হতো, তো আমরা তো সেটাও দূর করেছি। এটা যদি একটা আস্থার জায়গাটা তৈরি না হয়, পারস্পরিক বিশ্বাসের জায়গাটা না তৈরি হয়, তাহলে তাদের জন্যও ক্ষতি হবে, আমাদের জন্য ক্ষতি হবে। সেটা তো আপনি দেখেন যে চীনের সঙ্গে ভারতের একটা ডায়ালগ হচ্ছে, যদিও চীন অনেকখানি জায়গা দখল করে রেখেছে ভারতের। তো একটা তো আলাপ আলোচনাটা খুবই ইম্পর্ট্যান্ট। আসলে রক্তপাত করে তো এই আধুনিক যুগে অস্ত্র ব্যবহার করে কিন্তু শান্তি কখনো পাওয়া যায় না। পাকিস্তানের 2 জন মন্ত্রী, এখন একজন উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এবং আগে গতকাল এসছেন আরেকজন, 6টি এমইউ এবং চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, 71 প্রশ্নের কি হলো? সেটারও তো ক্ষমা চাওয়া সেইভাবে আনুষ্ঠানিকভাবে চাওয়া দরকার। ক্ষমা চেয়েছে
অবশ্যই চেয়েছে আগে, কিন্তু আমরা যেভাবে চাই আনুষ্ঠানিকভাবে একটা ক্ষমা চাওয়া দরকার, তাহলে কিন্তু একটা সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হতে পারে। বাংলাদেশের স্বাধীনতাকে অবশ্যই স্বীকার করতে হবে, এই প্রশ্নে কোনো আপোষ নাই, 1 ইঞ্চি আপোষ নাই। তো সেটাকে স্বীকার করতে হবে, তারপরে সেই বাস্তবতার আলোকে আমরা এগিয়ে যাব। সবার সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক থাকবে আশা করি, প্রতিবেশীদের সঙ্গে। তাহলে সবাই আমরা পারস্পরিকভাবে উপকৃত হতে পারবো, এগিয়ে যেতে পারবো। ইইউ যদি এত একটা বড় শক্তি হতে পারে পৃথিবীতে, দক্ষিণ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়া কেন আমরা হতে পারবো না? একটা সার্ক ছিল, সেটার একটা সম্ভাবনা ছিল, সেটাও আপনি জানেন কী কারণে, নানান কারণে এটা সম্ভাবনাটা নষ্ট করা হয়েছে। তো সেটা যদি আবার পুনরুজ্জীবিত করা যায়, তাহলেও কিন্তু আমরা একটা শক্তি হিসাবে এশিয়াই হবে ভবিষ্যতের পৃথিবীর একটা নিয়ন্তা। চীন কারণ আমাদের সঙ্গে আছে, চীন হলো এশিয়ার একটা বড় শক্তি, শুধু এশিয়ার নয়, বিশ্বেরই বড় শক্তি হতে যাচ্ছে, হয়ে গেছেও প্রায় অনেকখানি। আপনি তারপরে তুরস্কও যদি আমরা ধরি, কিছুটা ইউরোপে পড়েছে, কিছুটা এশিয়ায় পড়েছে, তুরস্ক ইমার্জ করছে, কিন্তু তুরস্কের সঙ্গেও বাংলাদেশের ভালো সম্পর্ক আছে, আরও সেটা গভীরতর হবে। তো বাংলাদেশের সম্ভাবনা কিন্তু অনেক সামনে, কিন্তু সেটার জন্য আমাদেরকে নিজেদেরকে তার জন্য তৈরি করতে হবে। আমরা যদি হানাহানি করি, খেউ করি, একজন আরেকজনকে কামড়াতে থাকি, তাহলে তো সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে। না, এই হানাহানির কথা বললেন, সেই জায়গায় কি ৭১ প্রশ্নে ক্ষমা চাওয়া বা এই বিষয়টি কি জড়িত? অবশ্যই ৭১ তো একটা মীমাংসিত বিষয়। ৭১ হলো বেজ, আসলে দেশটা দাঁড়িয়ে আছে ৭১-এর উপরে, মুক্তিযুদ্ধ। আপনি যখন আমার সঙ্গে হাত মিলাবেন, বন্ধুত্বের হাত মিলাবেন, তখন তো ওই কথায় অন্তত তো বলবেন যে এটা আমার একটা ভুল হয়েছে। অবশ্যই বলতে হবে, সেটা বলতে হবে, অবশ্যই বলতে হবে। অনেক ধন্যবাদ। আশা করি সেই পথে পাকিস্তানের বোধোদয় হবে। আমরা আশা করব যে তারপরে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। অনেক ধন্যবাদ। আপনি ওই যে বৈরিতার কথা বলেন না, বৈরিতা তো দীর্ঘদিন জিয়ে রাখা দরকার নাই, কারোরই লাভ হয় না। আপনি যখন হাত মিলাবেন তখন অন্তত এটুকু তো বলবেন যে ভাই আমার একটা ভুল হয়েছিল। হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছিল। মব সৃষ্টি করে 3 বন্ধুকে বেঁধে মারধর, একজনের মৃত্যু। এই যে মব কালচার, এটা তো আমরা অনেক কথা বলছি, নানা ধরনের কথা বলছি, কিন্তু বিশেষ করে আপনাকে যদি আমি সমকালের ছবিটা দেখাই, আপনাকে সমকালেই তো, হ্যাঁ, এদের গণপিটুনি, এই গণপিটুনির ছবিটা দেখেন, একেবারে বেঁধে তাদের বেধড়ক পেটাচ্ছে এবং তার মধ্যে একজন মারা গেল। এত কথা বলা হচ্ছে মবকে আমরা নীতিগতভাবে সমর্থন করি না, এটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, রাষ্ট্রীয় পর্যায়ে কথা বলা হচ্ছে, কিন্তু এই সাহসটা আসছে কোত্থেকে? সেটা তো সেইভাবে বিচারটা হচ্ছে না। ওই যে সেখানে তো পুলিশের দৃঢ়তাটা আমরা দেখতে পাচ্ছি না, এবং শুধু পুলিশকে দোষ দিয়েও তো লাভ নেই। আপনি সামাজিক প্রতিরোধ একটা গড়ে তুলতে হবে। অনেকে তাকিয়ে দেখে কিন্তু সেটা প্রতিরোধ করতে যায় না। 5 জন যদি মিলে বাধা দেয়, তাহলে হয়তো একটা সাময়িকভাবে তারা আহত হতে পারে, কিন্তু এই প্রতিরোধটা গড়ে তুলতে হবে, সামাজিক প্রতিরোধটা গড়ে তুলতে হবে। সবাই মিলে এটাকে রুখতে হবে, কারণ দেশটাকে ধ্বংস করে দেবে। সামনে নির্বাচন, সেই পরিবেশটা নষ্ট হবে, দেশটা তো পিছনে পড়ে যাবে, তাই না? এটাকে তো বুঝতে হবে, এটা বোঝাতে হবে। এটা রাজনৈতিক দলগুলির কিন্তু অনেক বড় দায়িত্ব, এখানে সরকারের থেকেও বড় দায়িত্ব। আপনি বড় দায়িত্বের কথা বললেন, এবং আমরা এটা স্বীকার করি যে ইচ্ছে থাকিলে উপায় হয়। এই দেশে সম্ভব, যদি আপনি মিন করেন যে আমি এই কাজটা করব, সেটা হলো সাদা পাথর। আজকে প্রথম আলোতে যে ছবিটি ছাপা হয়েছে, মনে হয় না এটা আগেই যেমন সাদা পাথর আগে যেভাবে ছিল ঠিক সেইভাবে আছে, এবং এখন বলা হচ্ছে যে আবারও পর্যটকের মুখর সাদা পাথর। যদি সাদা পাথর ঠিক করা যায়, তাহলে বালু পাথর, অন্যান্য জিনিস বা অন্য অবশ্যই করা সম্ভব না। আপনি যদি দৃঢ় হন, আপনার যদি সেই প্রত্যয়টা থাকে, অঙ্গীকারটা থাকে, ইচ্ছাটা থাকে, দেশপ্রেমটা থাকে, তাহলে অবশ্যই করা সম্ভব। আপনি দেখেন যে এনবিআরে যেই বিদ্রোহ হয়েছিল, সেটা তো শক্ত হাতে সরকার দমন করেছে। তো অন্যান্য ক্ষেত্রেও তো সম্ভব। সাদা পাথরের ক্ষেত্রে, এই সাদা পাথরের ক্ষেত্রে বলা হচ্ছে সবাই কিন্তু জড়িত, সব জড়িত, এখানে প্রশাসন জড়িত, সবগুলি রাজনৈতিক দল। আপনি দেখেন সমাজটা কিভাবে নষ্ট হয়ে গেছে। তো সেটার থেকে আমাদের উত্তরণের জন্য হলো সম্মিলিত একটা প্রয়াস, সেটা করলে আমরা হয়তো আশার আলো একটা দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, ঐক্যবদ্ধ প্রতিরোধ, ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ এবং মানসিকতা থাকলেই কিন্তু আমরা সব কিছু করতে পারি। এটা সাদা পাথর তার উল্লেখযোগ্য উদাহরণ। আমি জানি না সব পাথরই ঠিক জায়গায় এসে গেছে কিনা, কিন্তু প্রথম আলোর এই ছবিটি অনেক আশা জায়গায়। আমরা পারি তো। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।